আসসালামু আলাইকুম। সাকিব স্টোরি লাউঞ্জে সবাইকে স্বাগত। চলছে কঙ্কালদ্বীপ তিন গোয়েন্দা সিরিজের শ্বাসরুদ্ধকর রহস্য। প্রথম পর্বে আমরা দেখেছি এক অদ্ভুত আমন্ত্রণ পত্র আর রহস্যময় এক দ্বীপের প্রসঙ্গ। এবার শুরু হচ্ছে পর্ব 2, যেখানে তিন গোয়েন্দা আরও গভীরভাবে জড়িয়ে পড়েছে এক ঘোরতর রহস্যে। শুরু করছি কঙ্কালদ্বীপ পর্ব 2। চোরটা কি চায়? ভারী গলায় জিজ্ঞেস করলো জিম। তোমাদেরকে এখানে নিয়ে এসেছে কেন? কিছুই চায় না, গম্ভীর হয়ে বলল কিশোর। ও আনেনি আমাদেরকে, নিজেরাই এসেছি গুহাটা দেখতে। কিশোরের দিকে চাইলো একবার জিম। নরম হলো গলার স্বর। ছেলেটা ভালো না, পাকা চোর। হাতে নাতে কেউ ধরতে পারেনি আজ পর্যন্ত। ওর কাছ থেকে দূরে থাকার পরামর্শই দেব আমি। এখন এসো। জোসেফ গ্রাহাম ফিরে এসেছে, তোমাদেরকে যেতে বলেছে। ক্যাম্পের দিকে রওনা হলো ওরা। রাগ পড়ে গেছে জিমের, অন্তরঙ্গ হয়ে উঠেছে ছেলেদের সঙ্গে। গুহায় কেন গিয়েছিলে? একসময় জিজ্ঞেস করলো জিম। গুপ্তধন খুঁজতে? কিচ্ছু নেই, সাগরের তলায় ছড়িয়ে গেছে মোহর, কোনোদিনেই আর পাওয়া যাবে না। তন্ন তন্ন করে খুঁজেছে লোকে, পায়নি। কচিত কখনো এক আধটা মোহর সৈকতে পড়ে থাকতে দেখা যেত আগে, আজকাল আর তা দেখাও যায় না। হাসলো গার্ড। সাগর দেবতা কখনো কোনো জিনিস নিলে আর ফেরত দেয় না। এই তো বছর 2 আগে $10 লাখ নিল। $10 লাখ? ভুরু কুঁচকে গেছে কিশোরের। হ্যাঁ, অকেজো বা হাত দেখিয়ে বলল জিম। ওই টাকার জন্যেই আমার হাতটা গেল। কৌতূহলী হয়ে পড়ল তিন গোয়েন্দা। কাহিনীটা শোনাতে অনুরোধ করলো জিমকে। এক পরিবহন কোম্পানিতে চাকরি করতাম সে সময়, বলল জিম। টাকা পয়সা কিংবা মূল্যবান জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিত কোম্পানি। আমি ছিলাম একটা আমার কারের গার্ড। ব্যাংক থেকে টাকা নিয়ে পৌঁছে দিতে হতো বিভিন্ন জায়গায়। কিছু নিয়মিত কাজ ছিল, তার মধ্যে একটা প্রাইভেট ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে মেলভিলের ন্যাশনাল ব্যাংকে জমা দিয়ে আসতাম। ঠিকঠাক মতোই চলছিল সব। নির্দিষ্ট কোনো একটা পথে চলাচল করতাম না আমরা। আজ এ পথে গেলে পরের বার অন্য পথে, তার পরের বার আরেক পথে। নির্দিষ্ট কোনো সময়ও মেনে চলতাম না। ডাকাত লুটেরাকে ফাঁকি দেবার জন্যেই এই সাবধানতা। কিন্তু তারপরেও একদিন ঘটে গেল অঘটন। জিমের কথা থেকে জানা গেল, ঘটনার দিন ফিশিং পোর্টের এক ব্যাংক থেকে টাকা নিয়ে মেলভিলে চলেছিল আর্মার্ড কার। গাড়িতে দুজন লোক, ড্রাইভার আর জিম। পথে এক জায়গায় গাড়ি থামিয়ে দুপুরের খাবার খেতে নামলো দুজন। গাড়িটা পথের পাশে পার্ক করে তালা লাগালো সিন্দুকে। তারপর ঢুকলো রেস্টুরেন্টে, বসলো গিয়ে জানালার কাছে। ওখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল গাড়িটা। খাওয়া শেষ করে বেরোলো দুজনে। হঠাৎ পাশের একটা পুরনো সিডান গাড়ি থেকে বেরিয়ে এলো মুখোশ পরা দুজন লোক, হাতে রিভলভার। ড্রাইভারের পায়ে গুলি করলো একজন, আরেকজন বাড়ি মারলো জিমের কাঁধে, মাথায়। সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে পড়ল জিম। গার্ডের পকেট থেকে সিন্দুকের চাবি বের করে নিল ডাকাতেরা। আরমার কারে উঠে বসলো। গুলির শব্দ কানে গিয়েছিল একজন কনস্টেবলের। ছুটে এলো সে, গুলি করলো 2 ডাকাতকে লক্ষ্য করে। একজনের হাতে গুলি লাগলো। গাড়ি নিয়ে পালিয়ে গেল ডাকাতেরা। পুলিশ স্টেশনে ফোন করে দিল কনস্টেবল। সারা পড়ে গেল। রোড ব্লক করে দিল পুলিশ। কড়া পাহারা বসে গেল রাস্তায় রাস্তায়। সাঁঝের একটু পরে পাওয়া গেল গাড়িটা, রক্তাক্ত, খালি। একটা পরিত্যক্ত বোট হাউসের কয়েক মাইল দূরে। বোঝা গেল জলপথে পালিয়েছে ডাকাতেরা। মাঝরাতে কোস্টগার্ডদের পেট্রোল বোট একটা সাধারণ বোটকে ভাসতে দেখলো উপসাগরে, কঙ্কালদ্বীপের কাছাকাছি। বোটের একজন কি যেন ফেলেছে পানিতে। তাড়াতাড়ি কাছে চলে এলো কোস্টগার্ডের বোট। দুজন লোক অন্য বোটটাতে, 2 ভাই, ডিক এবং বাট ফিশার। দুজনেই খুব ক্লান্ত, হাল ছেড়ে দিয়েছে। বাডের বাহুতে গুলির ক্ষত, রক্ত ঝরছে। লুট করা টাকার একটি নোটও পাওয়া গেল না বোটে। ব্যাপারটা বুঝছো তো?
বলল জিম। নোটের বান্ডিল পানিতে ফেলে দিয়েছিল দুই ডাকাত। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে পরে, কিন্তু একটা নোটও আর পাওয়া যায়নি। পানিতে ভিজে নিশ্চয়ই গলে ছিঁড়ে গিয়েছিল কাগজের নোট। মহা হারামি তো বেটারা, বলে উঠল মুসা। ধরা পড়লো বটে, কিন্তু টাকা ফেরত দিল না। তা বেটাদের জেল হয়েছিল তো? হয়েছিল, জবাব দিল গার্ড। হোভারসনের রিভলভারের বুলেটে আহত হয়েছে বার্ড, কিন্তু বোমালো ধরা যায়নি। তাই মাত্র 4 বছর করে জেল হয়ে গেল দুই ভাইয়ের। জেলখানায় ভালো ব্যবহারের জন্য অর্ধেক শাস্তি মওকুফ করে দেয়া হয়েছে ওদের। তাছাড়া পেয়েছে হপ্তা দুয়েক আগে, কিন্তু আমার হাত আর ফিরে পেলাম না। জিমের কণ্ঠে ক্ষোভ। কাজও গেল কোম্পানি থেকে, এরপর আর কোনো ভালো কাজ পাইনি আজ পর্যন্ত। ইচ্ছে করে বেটাদের হাত ভেঙে দেই। মুসার বাবা দাঁড়িয়ে আছেন জেটিতে। মোটর বোটে ডুবুরির পোশাক আর অন্যান্য যন্ত্রপাতি তুলছে জোসেফ গ্রাহাম। এই যে, 3 গোয়েন্দাকে দেখে বলে উঠলেন মিস্টার আমান, যাও বোটে উঠে পড়ো। চোখ বুজে নির্ভর করতে পারো জোসেফের ওপর। খুব ভালো ডুবুরি। ছেলেদেরকে বোটে তুলে দিয়ে চলে গেলেন মুসার বাবা। বোট ছাড়ল জোসেফ গ্রাহাম। বেশ বড়সড় বোট। এক জায়গায় স্তূপ করে রাখা ডুবুরির সাজ সরঞ্জাম, ওগুলো দেখিয়ে বলল জোসেফ, আধুনিক জিনিস, খুব ভালো। তো ডুবুরির কাজ কেমন জানো টানো? মুসা জানালো প্রাথমিক পরীক্ষায় পাশ করেছে ওরা। স্নরকেল ব্যবহার করতে জানে ভালোই। গুড, খুশি হয়ে বলল জোসেফ। এবিসিডি থেকে আর শুরু করতে হলো না। দ্রুত এগিয়ে চলেছে বোট। হলুদ একটা বয়ার কাছে এসে থামিয়ে দিল জোসেফ। নোঙর ফেলল, বলল, আমাদের নিচে একটা ভাঙ্গা জাহাজ আছে। না না, কোনো গুপ্তধন নেই। ডুবে যাওয়া বেশ কয়েকটা জাহাজ আছে এদিককার পানিতে। সবকটাই তন্ন তন্ন করে খুঁজেছে ডুবুরিরা। আমাদের নিচে আছে একটা স্প্যানিশ ইয়ট, অনেক বছর আগে ডুবেছে। এখানে মাত্র 25 ফুট গভীর পানি, নিশ্চিন্তে ডুব দিতে পারো। ডিকম্প্রেশনের ভয় নেই। ফেস মাস্ক আর ফ্লিপার পরে নিল ছেলেরা। টেনে টুনে পরীক্ষা করে দেখল জোসেফ, ঠিক মতোই পরা হয়েছে। একটা আলমারি খুলে গ্যাস ট্যাঙ্ক, হোস কানেকশন আর ভারী ডাইভিং বেল্ট বের করলো সে। বলল, এখানকার পানি খুব ভালো, পরিষ্কার, গরম। ওয়েটস্যুট পরার দরকার নেই। রবিন, প্রথমে তুমি চলো আমার সঙ্গে। সবসময় কাছাকাছি থাকবে, আলাদা হবে না মুহূর্তের জন্যও, বুঝেছো? মাথা কাত করে সায় দিল রবিন। গ্যাস ট্যাঙ্ক, বেল্ট বাড়িয়ে দিল জোসেফ। এগুলো পরে নাও। পরে নিতে লাগলো রবিন। তীক্ষ্ণ চোখে তার দিকে চেয়ে রইল জোসেফ। না, পড়তে জানে ছেলেটা, ভালোই শিক্ষা দিয়েছে ইন্সট্রাক্টর, ভাবল সে। বোটের পাশ থেকে ঝুলে আছে দড়ির সিঁড়ি। সিঁড়ি বেয়ে পানিতে নামলো জোসেফ। সাগরের দিকে পিঠ দিয়ে হাত ছেড়ে দিল সিঁড়ি থেকে। চুপ করে পড়ল চিত হয়ে, ডুবে গেল। তার পরপরই একই কায়দায় ডুবল রবিন। ফ্লিপার নেড়ে দ্রুত ডুবে চলল। জোড়া লেগে গেছে পায়ের ভাঙ্গা হাড়। কোনো অসুবিধা হচ্ছে না সারা রাতে। কুসুম গরম পানি, স্বচ্ছ, খুব ভালো লাগছে তার। নতুন এক পৃথিবীতে এসে প্রবেশ করেছে যেন। নিচে একটা বিশাল কালো ছায়া, ডুবে যাওয়া ইয়ট। জোসেফের পাশাপাশি জাহাজটার দিকে নেমে চলল রবিন। কাত হয়ে পড়ে আছে ইয়ট। সামনের দিকে বিরাট এক ফাটল হা করে আছে। আরো কাছে গিয়ে দেখা গেল শ্যাওলায় ঢেকে আছে জাহাজের গা। আশেপাশে সাঁতরে বেড়াচ্ছে ছোট ছোট মাছ। রবিনের আগে আগে সাঁতরাচ্ছে এখন জোসেফ। ফ্লিপার নেড়ে চলে গেল জাহাজের ওপর দিয়ে। পেছন দিকে দুটো বড় গলদা চিংড়ির ওপর নজর আটকে গেল রবিনের। আরো কাছ থেকে দেখার জন্য এগিয়ে গেল। হঠাৎ জোরে ঝাঁকুনি লাগলো পায়ে। থেমে যেতে হলো। কিছু একটা শক্ত করে চেপে ধরেছে তার ডান পা। পানির তলায় এই প্রথম বিপদে পড়ল রবিন। আতঙ্কিত হয়ে পড়ল। জোরে লাথি মেরে পা ছড়ানোর চেষ্টা করলো, পারল না। চাপ বাড়ল পায়ে, পেছনে টানছে। পেছন ফিরে চাইতে গেল রবিন। ফেস মাস্কে হাত লেগে গেল নিজের অজান্তেই। সঙ্গে সঙ্গে যেন অন্ধ হয়ে গেল সে। সামনের কিছুই দেখা যাচ্ছে না।
পানি ঢুকে পড়েছে মাস্কের ভেতর। উত্তেজনায় ভুলে গেল কি করে পানি বের করে দিতে হয়। হঠাৎ কাঁধ চেপে ধরল কেউ। চমকে উঠল রবিন। ধরেই নিল দানবটা এবার শেষ করতে এসেছে তাকে। কিন্তু না, পিঠের ট্যাঙ্কে 3বার আলতো টোকা পড়ল। জোসেফ ঘিরে এসেছে তাকে উদ্ধার করতে। শান্ত হয়ে এলো রবিন। উত্তেজনা আর আতঙ্ক চলে গেল। মনে পড়ল কি করে পানি বের করে দিতে হয়। মাথা ডানে ঘোরালো রবিন। আস্তে করে এক আঙ্গুলে চাপ দিল মাস্কের বাপাশে। সামান্য ফাঁক হলো মাস্ক। জোরে শ্বাস ফেলল সে। বুদবুদ তুলে বেরিয়ে গেল বাতাস। সঙ্গে নিয়ে গেল মাস্কের ভেতরের পানি। আঙ্গুল সরিয়ে আনতে আবার জায়গা মতো বসে গেল মাস্ক। অন্ধকার সরে গেল চোখের সামনে থেকে। প্রথমেই জোসেফের ওপর চোখ পড়ল রবিনের। এদিক ওদিক মাথা নাড়ছে লোকটা। আঙ্গুল তুলে পেছনে দেখালো। ফিরে চাইল রবিন। হায় হায়, এর জন্যই তো এত ভয় পেয়েছে সে। জাহাজের একটা দড়ি পেঁচিয়ে গেছে তার পায়ে। বাঁকা হয়ে দড়ি ধরল রবিন। খুলে ফেলল পা থেকে। নিজের ওপরেই রাগ হচ্ছে। অযথা আতঙ্কিত হয়ে পড়েছিল। কয়েক ফুট দূরে সরে গেছে জোসেফ। হয়তো এক্ষুনি ওঠার ইঙ্গিত করবে। কিন্তু না, উঠল না জোসেফ। ডান হাতের বুড়ো আঙ্গুল আর তর্জনীর মাথা এক করে একটা রিং তৈরি করলো। দেখালো রবিনকে। তার মানে সবকিছু ঠিকঠাক আছে। পাশে চলে এলো রবিন। দুজনে সাঁতরে চলল আবার। পুরো জাহাজের সামনে থেকে পেছনে একবার সাঁতরালো ওরা। তারপর চারদিকে এক চক্কর দিল। আশেপাশে ঘোরাফেরা করছে ছোট ছোট মাছ। ভয় পাচ্ছে না। দুজন সাঁতারুকে বড় জাতের কোনো মাছ মনে করছে হয়তো। অসংখ্য গলদা চিংড়ি দেখতে পেল রবিন। ইস, একটা স্পিয়ার গান যদি থাকতো সঙ্গে, কয়েকটাকে ধরে নিয়ে যাওয়া যেত। আরো কিছুক্ষণ সাঁতরালো ওরা। তারপর ওপরে ওঠার ইঙ্গিত করলো জোসেফ। ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগলো দুজনে। কোনো রকম তাড়াহুড়ো করলো না। মোটর বোটের তলা দেখা যাচ্ছে। অদ্ভুত কোনো দানব যেন। ফুস করে পানির ওপর মাথা তুলল দুজনে। দড়ির সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল জোসেফ। তাকে অনুসরণ করলো রবিন। কেমন লাগলো? আগ্রহী গলায় বলল মুসা। হাত ধরে রবিনকে বোটে উঠতে সাহায্য করলো। ভালোই লাগতো, কিন্তু গুবলেট করে ফেলেছি, বলল রবিন। দড়ি পেঁচিয়ে গিয়েছিল পায়ে। মাথা ঠিক রাখতে পারিনি। জোসেফও জানালো, কিছু কিছু ভুল করেছে রবিন। পানির তলায় কোনো কারণেই আতঙ্কিত হয়ে পড়া চলবে না। এর ওপর ছোটখাটো এক বক্তৃতা দিল। বলল, এরপর ইয়টের কাছ থেকে দূরে থাকতে হবে। মন খারাপ করার কিছুই নেই, হেসে বলল জোসেফ। পানির তলায় হঠাৎ কোনো বিপদে পড়ে গেলে মাথা ঠিক রাখা সত্যি কঠিন। রবিনের কপাল ভালো, দড়িতে আটকেছে পা। অক্টোপাসের কবলে পড়েনি। তবে অক্টোপাস কিংবা হাঙ্গর আক্রমণ করে বসলেও মাথা ঠান্ডা রাখতে হবে। না না, চমকে ওঠার কিছু নেই। এদিককার পানিতে ওই দুটো জীব দেখা যায় না খুব একটা। হ্যাঁ, এবার মুসার পালা। তাড়াতাড়ি তৈরি হয়ে নিল মুসা। দড়ির সিঁড়ি বেয়ে নেমে গেল দুই ড্রাইভার। পানির তলায় ডুবে গেল মাথা। কি কি ঘটেছে পানির তলায় কিশোরকে খুলে বলল রবিন। শেষে বলল, পরের বার আর এমন ভুল। একটা ডাক শুনে থেমে গেল রবিন। চাইল। 100 গজ দূরে ছোট একটা পালের নৌকা নিঃশব্দে এগিয়ে আসছে। হাত নেড়ে তাদের ডাকছে পাপালো। দেখতে দেখতে কাছে চলে এলো নৌকা। দ্রুত অভ্যস্ত হাতে পাল নামিয়ে ফেললো পাপালো। হাসলো। ঝকঝক করে উঠল সাদা দাঁত। আমার সম্পর্কে নিশ্চয়ই অনেক খারাপ কথা বলেছে জিম, বলল পাপালো। বিশ্বাস করেছো তো? না, বলল রবিন। বিশ্বাস করিনি। তোমার সম্পর্কে কোনো রকম খারাপ ধারণা আমাদের নেই। খুব খুশি হলাম, হাসলো আবার পাপালো। বোটের গায়ে হাত ছেঁকিয়ে নৌকা থামালো। বোটে ফেলে রাখা ডুবুরির সরঞ্জামগুলোর দিকে চাইলো একবার সে। চকচক করছে চোখ। গলার স্বর নিলিপ্ত রেখে বলল, কিয়টটার কাছে যেতে এত সাজ সরঞ্জাম লাগে না। পানি খুবই অল্প। কোনো যন্ত্রপাতি ছাড়াই যেতে পারি আমি ওখানে। শুনেছি গ্রিক স্পঞ্জ শিকারীরা যন্ত্রপাতি ছাড়াই 100 ফুটের বেশি পানির তলায় ডুব দিতে পারে, বলল রবিন। ঠিকই শুনেছ, গর্বিত স্বরে বলল পাপালো। আমার বাপ 200 ফুট নিচে চলে যেতে পারত। কোমরে একটা দড়ি বাঁধা থাকতো শুধু টেনে তোলার জন্য। দম রাখতে পারতো 3 মিনিট।
মেঘ ঘনিয়ে এলো তার চেহারায়, কিন্তু অসুস্থ হয়ে পড়েছে বাবা। আর কোনোদিন ডুব দিতে পারবে না। প্রায় বলে আবার গ্রিসে ফিরে যেতে ইচ্ছে করে তার, কিন্তু টাকা কোথায়? যদি কোনোদিন গুপ্তধন পেয়ে যাই, বাবাকে নিয়ে দেশ ছেড়ে চলে যাব আমি। একটা মোটর বোট কিনবো, মাছ ধরবো সাগরে। আহা, ওখানকার জেলেদের জীবন কত সুন্দর। আবার হাসি ফিরল পাপালোর চেহারায়। দ্বিধা করলো এক মুহূর্ত, তারপর বলল, আগামীকাল গুপ্তধন খুঁজতে যাব। আমার সঙ্গে যাবে তোমরা? নিশ্চয়ই, প্রায় চেঁচিয়ে উঠল রবিন। খুব মজা হবে। এতক্ষণ চুপচাপ কথা শুনছিল কিশোর। বলল, শুধু গুপ্তধন খুঁজলে আর সাঁতার কেটে বেড়ালে তো চলবে না আমাদের। যে কাজে এসেছি তাও কিছু করা দরকার। তারপর দুজনকেই অবাক করে দিয়ে জোরে হ্যাচ হো করে উঠল সে। ঠান্ডা লাগলো নাকি তোমার? গোয়েন্দা প্রধানের দিকে চেয়ে বলল রবিন। কিশোর কোনো জবাব দেওয়ার আগেই বলে উঠল, পাপালো, খবরদার, ঠান্ডা লাগলে ডুব দিতে যেও না, ভীষণ কান ব্যথা করবে। আচ্ছা, চলি এখন, কাজ আছে, কাল দেখা হবে। আবার পাল তুলে দিল পাপালো। চলতে শুরু করলো নৌকা। রোদে চকচক করছে উপসাগরের পানি, তাতে ভর করে উড়ে চলল যেন হালকা পালের নৌকা। কয়েক মিনিট পর পানির ওপর মাথা তুলল মুসা আর জোসেফ। বোটে উঠে এলো। ফেস মাস্ক খুলে ফেলল মুসা। হাসল। দারুণ কিশোর, এবার তোমার পালা। খুব একটা আগ্রহী মনে হলো না কিশোরকে। শরীর ভালো লাগছে না। পিঠে ট্যাঙ্ক বেঁধে মাস্কটা টেনে নামালো মুখের ওপর। জোসেফের পিছু পিছু পানিতে নেমে গেল সিঁড়ি বেয়ে। রবিন উত্তেজিত মনে হলো মুসাকে। জানো কি দেখেছি? কি? কিছু একটা দেখেছি। ইয়টের ফুট 50 তফাতে উঠে আসছি তখন। বালিতে পড়ে আছে চকচকে। আমার মনে হয় মোহর। আবার যখন ডুব দেব, দেখে আসবো ওটা। তুমি শিওর? ঠিক শিওর না, তবে চকচকে কিছু একটা দেখেছি। এটা ভুল নয়। এখানকার লোকে তো বলেই উপসাগরের তলায় ছড়িয়ে আছে মোহর, মাঝে মধ্যে পাওয়াও যায়। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল রবিন। ভেসে উঠেছে কিশোরের মাথা। তার পাশেই জোসেফ। কিশোরের ফেস মাস্ক সরে গেছে একপাশে। তাকে ধরে রেখেছে জোসেফ। ঠেলে দিচ্ছে বোটের দিকে। কি হয়েছে? জিজ্ঞেস করলো রবিন। তেমন কিছু না, অভয় দিয়ে বলল জোসেফ। কি করে জানি মাস্ক সরে গেল ওর। ভাগ্য ভালো গভীর পানিতে ছিল না। বোটে উঠে এলো দুজনে। বিধ্বস্ত দেখাচ্ছে কিশোরের চেহারা। মাস্ক খুলে রাখতে রাখতে বলল, কান ব্যথা করছিল। হাঁচি পেল হঠাৎ। আটকাতে পারলাম না। মাস্ক সরে গেল। পানি ঢুকে গেল মুখে। মাস্ক আর জায়গা মতো সরাতে পারলাম না। আবার হাঁচি দিল কিশোর। ঠান্ডা লেগেছে, বলল জোসেফ। আজ আর ডুব দিতে পারবে না। আগামী 3-4 দিনও পারবে বলে মনে হয় না। আমারও তাই মনে হচ্ছে, সায় দিয়ে বলল কিশোর। গতকাল প্লেনে এয়ার কুলারের বাতাস একটু বেশি ঠান্ডা ছিল। তার ওপর রাতে বৃষ্টিতে ভিজেছি, ঠান্ডা ধরে ফেলেছে। পুরোপুরি সুস্থ না হয়ে আর ডুবতে এসো না, পরামর্শ দিল জোসেফ। হাঁচি কিংবা কাশি থাকলে তো নয়ই। ঠিক আছে, তুমি বস। মুসা আর রবিনকে ঘুরিয়ে আনি কয়েকবার। নাকি তোমরাও আর যেতে চাও না? না না, যেতে চাইবো না কেন, বলে উঠল মুসা। পালা করে ডুব দিতে লাগলো মুসা আর রবিন। প্রথমবারের চেয়ে বেশিক্ষণ ডুবে থাকে এখন। চকচকে জিনিসটা আবার দেখা যায় কিনা সেদিকে নজর রাখলো দুজনেই, কিন্তু দেখতে পেল না আর। বিকেল হয়ে গেল, আর কোনো রকম বিপদ ঘটল না। সেদিনকার মতো ডোবার কাজে ইস্তফা দেবার সিদ্ধান্ত নিল জোসেফ। একা একা একবার ডুব দেবার অনুমতি চাইল মুসা। কি ভেবে রাজি হয়ে গেল তাদের ইন্সট্রাক্টর। অনেকক্ষণ পরে শঙ্কিত হয়ে পড়েছে জোসেফ। এই সময় ভেসে উঠল মুসার মাথা। বোটে এসে উঠল। এক হাতে মুঠো করে রেখেছে কি যেন। ফেস মাস্ক খুলে ফেলল মুসা। দেখো। মুসার খোলা মুঠোর দিকে চাইল তিনজনে। একটা উজ্জ্বল বড় মুদ্রা। ধারগুলো ক্ষয়ে গেছে। এ কি? চেঁচিয়ে উঠল জোসেফ। চোখ বড় বড় হয়ে গেছে। ডাবলুন। মুসার হাত থেকে মোহরটা তুলে নিয়ে দেখলো ভালো করে। 1712 সালের স্প্যানিশ। মুসা, খবরদার, এটার কথা কাউকে বলো না। কেন? অবাক হলো মুসা। ছিনিয়ে নেবে? না, তা নেবে না।
তবে শয়ে শয়ে লোক চলে আসবে গুপ্তধন খুঁজতে। 12টা বাজিয়ে ছাড়বে আমাদের শুটিংয়ের। সে রাতে সকাল সকাল শুতে যাবার জন্যে তৈরি হলো 3 কিশোর। সারাদিন ডোবাডুবি করেছে। ভীষণ ক্লান্ত মুসা আর রবিন। চোখ জড়িয়ে আসছে ঘুমে। কিশোরের অসুখ আরো বেড়েছে। নাক দিয়ে পানি গড়াচ্ছে। হাঁচি দিয়ে চলেছে একের পর এক। মিসেস ওয়েলটনের বোর্ডিং হাউসে ছেলেদের সঙ্গেই রাতের খাবার খেয়েছেন মিস্টার আমান। এখন ফিরে যাবেন কঙ্কাল দ্বীপে। অনেক কাজ পড়ে আছে। নাগরদোলার ভূতের গল্প সারা শহরে ছড়িয়ে পড়েছে। ঝাঁঝালো কণ্ঠে বলল মুসার বাবা। জিম শহরে গিয়ে বলে এসেছে গত রাতের সেই নাগরদোলা ঘুরিয়েছিল, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। গার্ড জোগাড় করতে পারেনি, কাজের লোকও আসেনি। দেখি যাই, যদি কাঠমিস্ত্রি জোগাড় করতে পারি। বেরিয়ে গেলেন মিস্টার আমান। নিজেদের ঘরে এসে ঢুকলো ছেলেরা। ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখা হয়ে গেছে মোহরটা। আরেকবার বের করলো ওটা মুসা। হাতে নিয়ে ওজন আন্দাজ করলো। আঙ্গুল দিয়ে ছুঁয়ে ধারগুলো পরীক্ষা করলো। লেখাগুলো দেখলো। কোথায় রাখবে? জামার পকেটে? না, পড়ে যেতে পারে ভাবল সে। রেখে দিল নিজের বালিশের তলায়। বিছানায় উঠে শুয়ে পড়ল। রবিন আর কিশোর আগেই শুয়ে পড়েছে। সকালে মিসেস ওয়েলটনের ডাকে ঘুম ভাঙল 3 গোয়েন্দার। ওঠো ছেলেরা। দরজার বাইরে থেকে ডাকছে বাড়িওয়ালি। নাস্তা তৈরি। মুসা, তোমার বাবা এসেছেন, জলদি এসো। তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিল 3 কিশোর। নেমে এলো একতলায়। মিস্টার আমান বসে আছেন। ছেলেদেরকে দেখে বললেন, এই যে এসেছো, একটা কথা বলতে এসেছি। আজ তোমাদের ব্যবস্থা তোমাদেরকে করে নিতে হবে। আমি খুব ব্যস্ত থাকব। জোসেফও সঙ্গে যেতে পারবে না। কোথাও যেতে চাইলে নিজেরাই যাও। কিশোর, তোমার শরীর কেমন এখন? ভালো না, বলল কিশোর। ভীষণ জোরে হ্যাচ্চো করে উঠল। রুমাল দিয়ে নাক মুছতে মুছতে বলল, সরি, চেপে রাখতে পারিনি। হুম। গম্ভীর হয়ে মাথা ঝোঁকালেন মিস্টার আমান। সত্যি খারাপ। তুমি ওদের সঙ্গে বেরিও না। ঘরেই থাকো 2-1 দিন। ডক্টর রেজারকে ফোন করে দিচ্ছি। খুব ভালো লোক, আমার বন্ধু। স্কেলিটন দ্বীপের মালিক। গিয়ে দেখিয়ে এসো ওকে। বসে পড়ল ছেলেরা। নাস্তা দিয়ে গেল মিসেস ওয়েলটন। ফোনের কাছে উঠে গেলেন মিস্টার আমান। ফিরে এসে জানালেন দুপুর নাগাদ কয়েক মিনিটের জন্যে সময় দিতে পারবেন ডাক্তার রোজার। একটা কাগজে ডাক্তারের নাম ঠিকানা লিখে দিয়ে বেরিয়ে গেলেন। ব্যাপারটা খুব খারাপ হয়ে গেল কিশোর, বলল মুসা। তুমি বেরোতে পারবে না? ভাবছিলাম মোটর বোটটা নিয়ে আমরা একাই যাব। কি আর করব, যাকগে, ভালোই হলো, ভাবার সুযোগ পেলাম, বলল কিশোর। নিজের জন্যে করুণা হচ্ছে তার, কিন্তু প্রকাশ করতে চায় না। অনেক কিছু ভাবার আছে। কঙ্কাল দ্বীপের কথাই ধরো না, কিছু একটা রহস্য রয়েছে ওটার, কিন্তু কি বুঝতে পারছি না। কি রহস্যের কথা বলছো? জিজ্ঞেস করলো মিসেস ওয়েলটন। বড় এক প্লেট কেক নিয়ে ফিরে এসেছে। স্কেলিটন আইল্যান্ড। স্কেলিটন আইল্যান্ড? ওই ভয়ানক জায়গাটা? জানো, পরশু রাতেও নাগরদোলায় চড়েছে স্যালি ফেরিংটনের ভূত। জানি, শান্ত গলায় জবাব দিল কিশোর। আসলে কি ঘটেছিল তাও জানি। ভূত ফুত কিচ্ছু না। ব্যাপারটা খুলে বলল মিসেস ওয়েলটনকে। তা হতে পারে, বিশ্বাস করতে পারছে না মিসেস ওয়েলটন। তবু সবাই বলে ওখানে ভূতের উপদ্রব আছে। এত ধোঁয়া, তলায় নিশ্চয় আগুন আছে। আবার বেরিয়ে গেল বাড়িওয়ালি। নাক দিয়ে অদ্ভুত একটা শব্দ করল কিশোর। এতেই বোঝা যায় লোকের বিশ্বাস ভাঙানো কত কঠিন। জানালায় টোকার শব্দ। একই সঙ্গে সেদিকে ঘুরে গেল 3 জোড়া চোখ। রোদে পোড়া একটা মুখ। উজ্জ্বল কালো একজোড়া চোখ চেয়ে আছে তাদের দিকে। পাপালো, হারকুস। পাপু, চাপা গলায় বলে উঠল রবিন। উঠে দ্রুত এগিয়ে গেল জানালার দিকে। গুপ্তধন খুঁজতে যাচ্ছি, ফিসফিস করে বলল পাপালো। তোমরা যাবে? নিশ্চয়ই, তবে আমি আর মুসা। কিশোর যেতে পারছে না। ঠান্ডা আরো বেড়েছে না। থাকুক, কি আর করা, যাচ্ছি। জেটির পাশে থাকবো। ডুবুরির সাজ সরঞ্জাম নিয়ে এসো। চলে গেল পাপালো। ফিরে এলো রবিন। পাপালোর সঙ্গে কি কথা হয়েছে জানালো 2 বন্ধুকে। দারুণ,
উজ্জ্বল হয়ে উঠল মুসার মুখ। হয়তো আরেকটা মোহর খুঁজে পাবে। চলো তাড়াতাড়ি তৈরি হয়ে বেরিয়ে পড়ি। যাচ্ছি, বলল রবিন। কিশোর যেতে পারছে না। সত্যি খুব খারাপ লাগছে। কিশোরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে তারও খুব খারাপ লাগছে, কিন্তু মুখে প্রকাশ করল না সেই কথা। আমি পারছি না। তাতে কি, তোমরা যাও। অসুখের সঙ্গে তো আর কথা নেই। লাঞ্চের সময় ফিরে আসবো আমরা। বেরিয়ে গেল মুসা, পেছনে রবিন। দ্রুত জেটির দিকে এগিয়ে চলেছে দুজনে। পুরনো ভাঙ্গাচোরা জেটির পাশে নৌকা নিয়ে অপেক্ষা করছে পাপালো। দুই বন্ধুকে দেখেই হাত তুলে ডাকলো। নৌকায় উঠল দুই গোয়েন্দা। নৌকা ছাড়লো পাপালো। গুপ্তধনের খোঁজে চলল তিন কিশোর। বন্ধুদেরকে বেরিয়ে যেতে দেখল কিশোর। দীর্ঘশ্বাস ফেলল। চেয়ার ঠেলে সরিয়ে উঠে দাঁড়ালো। স্কেলিটন আইল্যান্ডের ওপর লেখা ফিচারটা আরেকবার খুঁটিয়ে পড়ার সিদ্ধান্ত নিয়ে শোবার ঘরে এসে ঢুকল। বিছানা গোছগাছ করছে মিসেস ওয়েলটন। মুসার বালিশটা টান দিয়ে সরিয়েই স্থির হয়ে গেল। চেঁচিয়ে উঠল, আরে, সোনার মোহর! এটা এলো কোত্থেকে? ভুরু কুঁচকে তাকালো কিশোরের দিকে। তোমরা খুঁজে পেয়েছো না স্কেলিটন আইল্যান্ডে? মুসা পেয়েছে, বলল কিশোর। কানে বাজছে জোসেফ গ্রাহামের হুঁশিয়ারি। খবরদার, কেউ যেন জানতে না পারে। কিন্তু চেপে রাখা গেল না। ফাঁস হয়ে গেল মুসার বোকামির জন্যে। স্কেলিটন আইল্যান্ডেই পেয়েছে তো? না উপসাগরে? দ্বীপ থেকে অনেক দূরে। তাজ্জব কাণ্ড। প্রথম দিন পানিতে ডুব দিয়েই মোহর পেয়ে গেল। কিশোরের দিকে তাকালো মিসেস ওয়েলটন, চোখে সন্দেহ। লোকের ধারণা শুটিং ফুটিং কিছু না, আসলে মোহর খুঁজতে এসেছে দলটা। ক্যাম্প করেছে দ্বীপে। ক্যাপ্টেন ওয়ান ইয়ারে আসল ম্যাপটা পেয়ে গেছে ওরা কোনোভাবে। হুম। চিন্তিত ভঙ্গিতে মাথা চোকালো কিশোর। সেজন্যে কি বিরক্ত করা হচ্ছে সিনেমা কোম্পানিকে? কেউ হয়তো চাইছে কোম্পানি দ্বীপ থেকে চলে যাক। কিন্তু মিসেস ওয়েলটন, সত্যি বলছি, কোনো ম্যাপ নেই কোম্পানির কাছে। ওরা গুপ্তধন খুঁজতে আসেনি, ছবি তুলতেই এসেছে। আপনার এখানে অনেকেই আসে। তাদের ভুল বিশ্বাস ভেঙে দেবার চেষ্টা করবেন। তা করব, কিন্তু আমার কথা বিশ্বাস করবে বলে মনে হয় না। একবার কোনো কথা ওদের মাথায় ঢুকলে আর সহজে বেরোতে চায় না। হ্যাঁ, মাথা ঝোঁকালো কিশোর। এই যেমন নাগরদোলার ভূতের কথাও বেরোতে চাইছে না। আচ্ছা, আপনাকে কয়েকটা কথা জিজ্ঞেস করব, জবাব দেবেন? সারা জীবন এখানেই বাস আপনার, এখানকার অনেক কিছুই জানেন। নিশ্চয়ই বলবো। যা জানি। হাসল মহিলা। ঘরটা গুছিয়ে নেই, নিচেও কয়েকটা কাজ আছে। তুমিও নিচেই চলে এসো, কফি খেতে খেতে কথা বলবো। ঠিক আছে, বলল কিশোর। রবিনের ব্যাগ থেকে ম্যাগাজিনটা বের করে নিল। আমি যাচ্ছি, আপনি আসুন। ড্রয়িং রুমে এসে বলল কিশোর। পড়ায় মন দিল। কাজ সেরে এলো মিসেস ওয়েলটন, হাতে 2 কাপ কফি। ম্যাগাজিনটা বন্ধ করে পাশে রেখে দিল কিশোর। হাত বাড়িয়ে একটা কাপ তুলে নিল। আরেকটা সোফায় বসে পড়ল মিসেস ওয়েলটন। হ্যাঁ, এবার কি বলতে চাও? ওই স্কেলিটন আইল্যান্ড, বলল কিশোর। প্রথমেই বলুন, ওটা ভুতুড়ে হলে কি করে? জানা আছে তার, তবু স্থানীয় একজনের মুখে শুনতে চায়। খুলে বলল সব মিসেস ওয়েলটন। ফিচারে লেখা তথ্যের সঙ্গে তার কথা হুবহু মিলে গেল। একটা কথা জানা গেল যেটা লেখা নেই। প্লেজার পার্ক পরিত্যক্ত হবার অনেক বছর পর আবার দেখা দিতে শুরু করেছে স্যালি ফ্যারিংটনের ভূত। বেশ ঘন ঘন দেখাচ্ছে ইদানিং। জেলেরা যারা দেখেছে, বলল কিশোর, তাদেরকে কতখানি বিশ্বাস করা যায় তা সঠিক বলা মুশকিল। তিলকে তাল করার অভ্যাস আছে জেলেদের, তবে ওই তিলটা থাকতেই হবে। আরেকটা ব্যাপার, স্কেলেটন আইল্যান্ডে ভূত আছে শুধু শুধু বানিয়ে বলতে যাবে কেন ওরা? কেন বলতে যাবে কোনো ধারণা নেই কিশোরের। তবে জেলেরা পুরোপুরি মিছে কথা বলেছে, এটাও ঠিক বিশ্বাস হচ্ছে না তার। ঠিক বছর আগে থেকে দেখা দিতে শুরু করেছে স্যালি ফ্যারিংটনের ভূত? জিজ্ঞেস করলো কিশোর। সঠিক বলতে পারবো না, বলল মিসেস ওয়েলটন। তবে বছর 2-3 দিন আগে থেকে। কিশোরের দিকে তাকালো বাড়িওয়ালি। সিনেমা কোম্পানি এলো, ক্যাম্প করলো দ্বীপে। চুরি যেতে লাগলো তাদের জিনিসপত্র, কিন্তু চোর ধরা পড়ল না।
ভূতে নিয়ে যায় যেন জিনিসপত্রগুলো, একেবারে গায়েব। না, কিছু একটা রহস্য আছে দ্বীপটায়, কি বলতে পারবো না। কিশোরও মিসেস ওয়েলটনের সঙ্গে একমত। কিছু একটা রহস্য আছে কঙ্কাল দ্বীপে, কিন্তু কি সে রহস্য? চমৎকার হাওয়া, ফুলে উঠেছে পাল, তরতর করে এগোচ্ছে ছোট নৌকা। আশেপাশে কোনো নৌকা জাহাজ নেই। অনেক দূরে দক্ষিণ দিগন্তে কয়েকটা কালো বস্তু, মাছ ধরা নৌকা। কঙ্কাল দ্বীপের জেটিতে এসে নৌকা বাঁধল পাপালো, রবিন আর মুসার অনুরোধ। দুপুরের সাজ সরঞ্জাম নেবে ওরা, তবে আগে জোসেফ গ্রাহামের কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি দিল জোসেফ। তাড়াহুড়ো করে চলে গেল প্লেজার পার্কের দিকে। মোটর বোটের আলমারি খুলে মুসা বের করলো ফ্লিপার, মাস্ক, গ্যাস ট্যাঙ্ক, দুজনের জন্যে। পাপালোর দরকার নেই, ওসব সরঞ্জাম ছাড়াই সাগরে ডুব দিতে অভ্যস্ত সে। কি ভেবে পানির তলায় ব্যবহারের উপযোগী দুটো টর্চও নিয়ে নিল। আবার এসে উঠল ওরা নৌকায়। বাঁধন খুলল পাপালো, আবার নৌকা ছাড়ল। উজ্জ্বল রোদে ঝিকমিক করছে পানি, ছোট ছোট ঢেউয়ে তালে তালে দুলছে নৌকা। চুপ করে বসে থাকতে থাকতে ঝিমুনি এসে গেল দুই গোয়েন্দার। গান ধরল পাপালো। ভাষাটা বুঝতে পারল না দুই গোয়েন্দা, নিশ্চয়ই গ্রিক। চোখ মেলে চাইল ওরা, চোখে পড়ল দা হ্যান্ড, হস্ত, যেখানে দুরাত আগে রহস্যজনকভাবে আটকা পড়েছিল ওরা। রাতে ভালো মতো দেখতে পারিনি, দিনের আলোয় এখন দেখল ওরা দ্বীপটা। সোয়া 1 মাইল লম্বা, দুয়েক গজ চওড়া, রুক্ষ পাথুরে, মানুষের বসবাসের অযোগ্য। ফোয়ারা দেখা যাচ্ছে না এখন, শুধু ঝড়ের সময় দেখা যায়। ফোয়ারার কথা পাপালোকে জিজ্ঞেস করলো রবিন। সাগর আজ শান্ত, বলল পাপালো। খুব বেশি অশান্ত হলো তবেই পানি ছিটায় ওই ফোয়ারা। দ্বীপের তলায় এক ধরনের সুড়ঙ্গ আছে, ওটা দিয়েই পানি ঢুকে ছিটকে বেরোয় টিলার ওপরের ছিদ্র দিয়ে, তিমির ফোয়ারার মতো। দ্বীপের মূলভূমির 100 গজ দূরে নৌকা রাখলো পাপালো, পাল নামিয়ে নোঙ্গর ফেললো। এখন ভাটা, পানি কম এদিকে। পুরো জোয়ারের সময়ই কেবল দ্বীপ পর্যন্ত নৌকা নিয়ে যাওয়া যায়। ঢেউয়ে নাচছে নোঙ্গরে বাঁধা নৌকা। সাজ সরঞ্জাম পরে নিল রবিন আর মুসা। পাপালোর ওসব দরকার নেই, নিজের ফেস মাস্কটা শুধু পরে নিয়েছে। আস্তে করে নৌকা থেকে পানিতে পড়ল পাপালো, আগে আগে সাঁতরে চলল। তাকে অনুসরণ করলো দুই গোয়েন্দা। কয়েক গজ গিয়ে থেমে গেল পাপালো, দাঁড়িয়ে পড়ল। কয়েক ফুট এগিয়েই হাঁটু পানিতে উঠে এলো। ফিরে চেয়ে দুই সঙ্গীকে বলল, বলেছি না পানি একেবারে কম, যা চোখা পাথর, খোঁচা লাগলে নৌকা শেষ। এজন্যেই ওখানে রেখে আসতে হয় নৌকা। ছপাত ছপাত আওয়াজ তুলে হেঁটে চলল ওরা। টিপে উঠল। একপাশে একটা ছোট খাড়ি, তলায় বালি, 20 ফুট গভীর, তল দেখা যায়। গত সপ্তাহে ওই খাড়িতেই দুটো মোহর পেয়েছি, পাপালো বলল। কপাল ভালো হলে আজও পেয়ে যেতে পারি কয়েকটা। খাড়িতে নেমে পড়ল 3 কিশোর, ডুব দিল। এখানে ওখানে পড়ে আছে ছোট বড় পাথর, পাথর ঘিরে জন্মেছে নানা রকম সামুদ্রিক আগাছা। হলদে বালিতে পড়ে আছে উজ্জ্বল রঙের তারা মাছ। আশেপাশে ঘুরছে ছোট রঙিন মাছের দল, আর আছে কাঁকড়া অগুনতি। বিচিত্র ভঙ্গিতে পাশে হেঁটে এগোচ্ছে। তারা করলেই সুরুত করে লুকিয়ে পড়ছে ছোট ছোট গর্ত। অনেক কিছুই দেখলো 3 ডুবুরি, কিন্তু একটা মোহরও চোখে পড়ল না। ওঠার ইশারা করলো মুসা। হুশ করে ভেসে উঠল 3জনে। বেশি গভীর না, মাউথ পিস খুলে নিয়ে বলল মুসা, এখানে গ্যাস নষ্ট করে লাভ নেই। এক কাজ করলেই তো পারি, সবকিছু রেখে পাপুর মতো শুধু মাস্ক পরে ডুব দিলে অসুবিধে কি? ও পারছে, আমরা পারবো না কেন? রাজি হলো রবিন। তীরে এসে উঠল দুজনে। মাস্ক ছাড়া আর সব সরঞ্জাম খুলে রাখলো পাথরের ওপর। আবার নেমে এলো খাড়িতে। পুরো খাড়ির কোথাও খোঁজা বাদ রাখলো না ওরা, কিন্তু মোহরের চিহ্ন চোখে পড়ল না। ক্লান্ত হয়ে তীরে এসে উঠল 3জনে, বিশ্রাম নিতে। আজ ভাগ্য কিরূপ, হতাশ কণ্ঠে বলল পাপালো। তবে পেলে কাজ হতো। বাবার অসুখ বেড়েছে, চলো আরেক জায়গায় যাই। একটা জায়গা চিনি,
অনেক দিন আগে ওখানে একটা মোহর পেয়েছিলাম। ওখানে গিয়ে হঠাৎ থেমে গেল সে, চেয়ে আছে উপসাগরের দিকে। কানে ঢুকলো ইঞ্জিনের শব্দ। ফিরে চাইলো রবিন। ধূসর একটা মোটর বোট, পুরনো, দ্রুত গতিতে ছুটে আসছে। এদিকে আসছে, বলল পাপালো। ওরাও মোহর খুঁজতে আসছে কিনা কে জানে। দ্রুত এগিয়ে আসছে বোট, গতি কমছে না মোটেই। লাফিয়ে উঠে দাঁড়ালো পাপালো। আরে, পাথরে বাড়ি লাগবে তো, তলা খসাবে, চেঁচিয়ে উঠল সে। এই, বোট থামাও, বাড়ি লাগবে পাথরে। কমল না বোটের গতি। ইঞ্জিনের শব্দে পাপলোর চিৎকার কানে গেল না হয়তো চালকের। উঠে দাঁড়ালো মুসা আর রবিন। তিনজনে হাত নেড়ে নেড়ে চিৎকার করতে লাগলো। বোট থামাতে বলল। আরো এগিয়ে এলো বোট। হুইল ধরে রাখা চালককে দেখা যাচ্ছে, মাথার বড় হ্যাটের কানা টেনে নামানো। চেনা গেল না লোকটাকে। ছেলেদের চিৎকার তার কানে গেল কিনা বোঝা গেল না। তবে হঠাৎ বদলে গেল ইঞ্জিনের শব্দ। গতি কমে গেল বোটের। ব্যাক গিয়ার দিয়েছে হয়তো। সাঁ করে পাশে ঘুরে গেল বোটের নাক। গতি এখনো অনেক। কাত হয়ে গেল এক পাশে, উল্টেই যাবে যেন। সোজা হয়ে গেল আবার। তারপরেই ঘটল অঘটন। বোটের ঠিক সামনেই পাপালোর নৌকা। শেষ মুহূর্তে নৌকাটা দেখতে পেল বোধহয় চালক। সরে যাবার চেষ্টা করলো কিনা বোঝা গেল না। প্রচন্ড জোরে আঘাত হানল ইস্পাতের তৈরি ভারী বোটের নাক নৌকার মাঝামাঝি। ঢুকে গেল ভেতরে। একটা মুহূর্ত এক হয়ে রইল দুটো জলযান। জোরে গর্জে উঠল মোটর বোটের ইঞ্জিন। ঝটকা দিয়ে নৌকার ভিতর থেকে বের করে আনলো নাক। মোড় ঘুরে সোজা ছুটল খোলা সাগরের দিকে। বোবা হয়ে গেছে যেন ছেলে তিনটে। হা করে চেয়ে আছে ভাঙ্গা নৌকাটার দিকে। দ্রুত তলিয়ে যাচ্ছে ওটা। ইয়াল্লাহ, গুঙ্গিয়ে উঠল মুসা। কাপড় চোপড়, ঘড়ি সব গেল আমাদের। বাড়ি ফেরার পথ বন্ধ। বিড়বিড় করলো রবিন। আটকা পড়লাম এই দ্বীপে দ্বিতীয়বার। স্তব্ধ হয়ে গেছে পাপালো। কিছুই বলার নেই তার। মুঠো হয়ে গেছে হাত। বোবা চোখে চেয়ে আছে সাগরের দিকে। তার সব আশা, সব ভরসা যেন তলিয়ে গেছে ওই ছোট নৌকাটার সঙ্গে সঙ্গে। পুরো ফিচারটা আরেকবার খুঁটিয়ে পড়ল কিশোর। এতই মগ্ন রইল পড়ায়, সময় কোন দিক দিয়ে বেরিয়ে গেল টেরই পেল না। দুপুরের খাবার দেবে কিনা জিজ্ঞেস করতে এলো মিসেস ওয়েলটন। মুসা আর রবিনকে না দেখে ওরা কোথায় গেছে জানতে চাইল। চোখ মিটমিট করে তাকালো কিশোর। তাই তো, লাঞ্চের সময় তো ওদের ফিরে আসার কথা। মোহরের খোঁজ করতে করতে খিদেই ভুলে গেল। বাইরে গেছে, মিসেস ওয়েলটনকে বলল কিশোর। এসে যাবে যে কোনো মুহূর্তে। আমার খাবার দিন, ডাক্তারের কাছে যাবার সময় হয়ে গেছে। নাক দিয়ে অনবরত পানি গড়াচ্ছে। রুচি নেই। এক গ্লাস দুধ দিয়ে কোনো মতো একটা স্যান্ডউইচ গিলে নিল কিশোর। তারপর বেরিয়ে পড়ল। বোর্ডিং হাউসের কয়েকটা বাড়ি পরেই ডাক্তার রোজারের চেম্বার। মিসেস ওয়েলটনকে জিজ্ঞেস করে জেনে নিয়েছে কিশোর। রাস্তায় লোকজন কম। কলোনি টাইপের কয়েকটা বাড়ি পেরিয়ে এলো কিশোর। রং চটে গেছে, প্লাস্টার উঠে গেছে জায়গায় জায়গায়। কয়েকটা খালি দোকান পেরোলো। দরজায় ঝুলছে ভাড়া দেওয়া হইবে নোটিশ। পরিষ্কার বোঝা যায় ফিশিং পোর্টের সময় খুব খারাপ যাচ্ছে। আশেপাশের বাড়িগুলোর তুলনায় ডাক্তার রোজারের বাড়িটা নতুন, লাল ইটের তৈরি, ছোটখাটো, ছিমছাম। ওয়েটিং রুমে ঢুকলো কিশোর। দুটো বাচ্চা নিয়ে বসে আছে এক মহিলা। খানিক দূরে বসে আছে দুজন বৃদ্ধ। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দেয়ালের দিকে। কিশোরের দিকে তাকালো ডেস্কের ওপাশে বসা নার্স। ডাক্তারের চেম্বারের দরজা দেখিয়ে দিল। সোজা ঢুকে যেতে বলল। মাঝারি আকারের একটা কামরা, একপাশে একটা ছোট ডেস্ক, কাছেই একটা বিছানা। ওতে শুয়ে পরীক্ষা করা হয় রোগীকে। দুপাশের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে কয়েকটা আলমারি, সাদা রং করা, ওষুধের শিশি বোতলে ঠাসা। ডেস্কের ওপাশে বসে আছেন ডাক্তার রোজার। ধূসর হয়ে এসেছে চুল, একটা স্যান্ডউইচ খাচ্ছেন। হ্যালো কিশোর পাশা, হেসে বললেন ডাক্তার। তোমার জন্যই অপেক্ষা করছি। এসো, বসো।
স্যান্ডউইচটা খেয়ে নিলেন ডাক্তার। এক ঢোক কফি খেয়ে উঠে দাঁড়ালেন। বিছানায় গিয়ে শুতে ইঙ্গিত করলেন কিশোরকে। দ্রুত অভ্যস্ত হাতে কিশোরের নাক গলা কান পরীক্ষা করলেন ডাক্তার। গলায় স্টেথো লাগিয়ে হার্টবিট শুনলেন। টোকা দিয়ে পরীক্ষা করলেন বুক। তারপর ব্লাড প্রেশার দেখলেন। হুম। মাথা ঝোঁকালেন ডাক্তার। ঠান্ডা লাগিয়েছ ভালো মতোই। এখনকার আবহাওয়া সহ্য হয়নি। আলমারি খুলে একটা শিশি বের করলেন ডাক্তার। একটা ছোট খামে কয়েকটা বড়ি ঢেলে নিলেন। খামটা কিশোরের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ভাবনা নেই। 4 ঘন্টা পর পর দুটো করে বড়ি খেও। দুদিনেই সেরে যাবে। তবে হ্যাঁ, নড়াচড়া বেশি করবে না। বিশ্রাম নেবে। সাগরের ধারের কাছে যাবে না। ঠিক আছে, বলল কিশোর। এক মুহূর্ত দ্বিধা করল। আচ্ছা স্যার, আমাকে কয়েক মিনিট সময় দিতে পারবেন? কিছু কথা। লাঞ্চ টাইম। কিশোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন ডাক্তার। খেতে খেতে কথা বলতে পারবো, ওইটুকু সময় পাবে। ঘুরে গিয়ে ডেস্কের ওপাশে চেয়ারে বসে পড়লেন আবার তিনি। হ্যাঁ, শুরু করো। কি জানতে চাও? আমি, মানে, কিছু তথ্য দরকার, বলল কিশোর। শুনলাম আপনি স্কেলিটন আইল্যান্ডের মালিক। স্কেলিটন আইল্যান্ড? হাত তুললেন ডাক্তার। ওই হতচ্ছাড়া দ্বীপের কথা রাখো। শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। মরার আর জায়গা পেল না হতভাগিনীটা। মরে নাকি ভূত হয়েছে। তাহলে ভূত মানেন না আপনি? জেলেদের কথা বিশ্বাস করেন না? জিজ্ঞেস করলো কিশোর। আরে ধূত তোর, ভূত আছে নাকি? সব বেটা জেলেদের কুসংস্কার। স্যালি মারা যাবার পর কোনো পাজি লোক ভূত সেজে গিয়ে নাগরদোলায় চড়েছিল হয়তো। মেয়েটার একটা রুমাল জোগাড় করে নিয়ে ফেলে এসেছিল পার্কে। সব সাজানো ব্যাপার। জানি কার কাজ, কিন্তু প্রমাণ করতে পারবো না। দ্বীপে যাতে লোকজন না যায় সেজন্যই এই শয়তানি। মাথা ঝোঁকালো কিশোর। ডাক্তারের কথায় যুক্তি আছে। দুর্ঘটনায় মারা গেল একটা মেয়ে। আবার বললেন ডাক্তার, কয়েক রাত পরে দেখা গেল তার ভূত। ব্যাস, আর কি যেতে চায় কেউ ওখানে? ধীরে ধীরে বন্ধ হয়ে গেল প্লেজার পার্ক। জাঁকিয়ে উঠল মেলভিলের আরেকটা পার্ক। প্লেজার পার্কের সব কাস্টমার চলে গেল ওখানে। বেটারা মনে করেছে আমি কিছু বুঝি না। কাপে কফি ঢাললেন ডাক্তার। আরেকটা স্যান্ডউইচ তুলে নিলেন সামনের প্লেট থেকে। নাও, তুমি খাও। মাথা নাড়ল কিশোর। না, আপনি খান, আমি খেয়ে এসেছি। পার্কটা চালাতো আমার বাবা। স্যান্ডউইচ চিবাতে চিবাতে বলল ডাক্তার। আমি তখন ছাত্র। বাবার মৃত্যুর পর দ্বীপের মালিক হলাম আমি। কিন্তু ওই পর্যন্তই। একটা কানা করিও এলো না ওখান থেকে। অনেক বছর পর সিনেমা কোম্পানি এসে ভাড়া নিল দ্বীপটা। কিছু পয়সা পাবো এবার। হঠাৎ সামনে ঝুঁকে এলেন তিনি। আচ্ছা, সত্যি শুটিংয়ের জন্যেই এসেছে তো দলটা? গুজব শুনছি 1 ইয়ারের ম্যাপ নিয়ে নাকি। ভুল শুনেছেন, বাধা দিয়ে বলল কিশোর। ছবির শুটিং করতে এসেছে দলটা। হুম, সত্যি হলেই ভালো। দ্বীপটা আমার। ওতে গুপ্তধন থাকলে ওগুলো আমারই হওয়া উচিত। তাই জিজ্ঞেস করলাম। আমার মনে হয় নেই। কোনো জায়গা তো আর খোঁজা বাদ রাখেনি লোকে। থাকলে পেয়ে যেতই। তাও ঠিক। আবার স্যান্ডউইচে কামড় দিলেন ডাক্তার। আচ্ছা ডক্টর, বলল কিশোর, সিনেমা কোম্পানির জিনিসপত্র চুরি যাচ্ছে নিশ্চয় শুনেছেন। কারা, কেন চুরি করছে কিছু অনুমান করতে পারেন? অবশিষ্ট স্যান্ডউইচটুকু মুখে পুরলেন ডাক্তার। চিবিয়ে গিলে ফেললেন। কফির কাপ টেনে নিতে নিতে বললেন, অনুমান তো কত কিছুই করা যায়। এই যেমন কেউ একজন চায় না দ্বীপে শুটিং করুক সিনেমা কোম্পানি। মেলভিলের সেই পার্কের মালিকও হতে পারে। দ্বীপটাতে লোক যাতায়াত শুরু করলে হয়তো আবার চালু হতে পারে প্লেজার পার্ক। সেজন্যই তাড়াতে চাইছে সিনেমা কোম্পানিকে। অন্য কারণেও হতে পারে চুরি। এখানকার লোক বড় গরিব। ঝিনুকে রোগ দেখা দেবার পর থেকে অনেকেরই রুটি জোটে না। ওদের কেউ পেটের দায়ে চুরি করেছে হয়তো জিনিসপত্র। কিন্তু ঠিক যেন মিলছে না। চিন্তিত ভঙ্গিতে বলল কিশোর। রহস্যের সমাধান করতে চাইছো? না, হাসলেন ডাক্তার। গোয়েন্দাগিরি? পকেট থেকে একটা কার্ড বের করলো কিশোর। ডাক্তারের দিকে বাড়িয়ে ধরল। কার্ডটা নিয়ে পড়লেন ডাক্তার।
হাসলেন আবার, ফিরিয়ে দিতে দিতে বললেন, তাহলে সত্যিই তোমরা গোয়েন্দা? বেশ বেশ, আত্মবিশ্বাস থাকা ভালো। তোমাদেরকেই তাহলে দা হ্যান্ডে ফেলে রেখে এসেছিল হান্ট গিল্ডার। কেন বলো তো? হয়তো ভয় দেখাতে, বলল কিশোর। কেউ একজন হয়তো চায় আমরা আবার হলিউডে ফিরে যাই। এখানে থাকলে খোঁজ খবর করলে তার অসুবিধা হবে। হুম। ভুরু কুঁচকে কিশোরের দিকে চেয়ে আছেন ডাক্তার। তোমার কথায় যুক্তি আছে, ফেলে দেয়া যায় না। আচ্ছা স্যার, আরেকটা কথা। ডাক্তারের দিকে তাকালো কিশোর। ঠিক কবে থেকে আবার দেখা দিতে শুরু করেছে নাগরদোলার ভূত, বলতে পারবেন? কবে থেকে? নিজের চিবুকে আলতো টোকা দিলেন ডাক্তার। 2। হ্যাঁ, 2 বছর হবে। হঠাৎ দেখা দিতে শুরু করলো ভূতটা, বেশ ঘন ঘন। কেন এ কথা জানতে চাইছো? কেন? শিওর না হয়ে বলা উচিত না স্যার। আচ্ছা, উঠি। আপনার অনেক সময় নষ্ট করে দিলাম। না না, ও কিছু না। উঠে দাঁড়ালেন ডাক্তার। ভূত রহস্যের সমাধান করতে পারলে জানিও আমাকে। আর হ্যাঁ, আবার মনে করিয়ে দিচ্ছি, দ্বীপে গুপ্তধন থাকলে তার মালিক কিন্তু আমি। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এলো কিশোর, চিন্তিত। বেশ কয়েকটা রহস্য একসঙ্গে এসে জড়ো হয়েছে, কিছুতেই জট ছড়ানো যাচ্ছে না। এই নিয়ে আরো অনেক বেশি ভাবতে হবে। পথে এসে নামলো কিশোর। পাশ কাটিয়ে চলে গেল একটা গাড়ি। ঘ্যাচ করে ব্রেক কষার আওয়াজ হলো। পিছিয়ে এলো গাড়িটা। কিশোরের পাশে এসে দাঁড়িয়ে পড়ল। এই যে খোকা, জানালা দিয়ে মুখ বের করে ডাকলেন পুলিশ চিফ হোবারসন। কোথায় গিয়েছিলে? ডাক্তারের কাছে, বলল কিশোর। কেন? সর্দি। ও হ্যাঁ, শুনেছ হানকে ধরতে পারিনি, বেটা পালিয়েছে। পালিয়েছে? একটা মালবাহী জাহাজে কাজ নিয়েছে। আজ সকালে ছেড়ে গেছে জাহাজটা। কয়েক মাসের মধ্যে ফিরবে না। ওর এক বন্ধুকে ধরেছিলাম। ওই বেটা বলল গোয়েন্দা জেনে তোমাদেরকে নিয়ে একটু মজা করছে হান্ট। আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমারও না, বলল কিশোর। কিন্তু কি আর করার, বেটাকে তো ধরতে পারলাম না, বললেন হোভারসন। ঠিক আছে, চলি। তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো। নতুন কিছু জানতে পারলে জানাবো। গাড়ি চালিয়ে চলে গেলেন হোভারসন। আবার বোর্ডিং হাউসের দিকে হাঁটতে লাগলো কিশোর। চিমটি কাটছে নিচের ঠোঁটে। লোকটার ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ল কিশোর। পাশের এক গলি থেকে আচমকা বেরিয়ে এসে পথরোধ করছে তার, হালকা পাতলা। কুৎসিত হাসিতে বিকৃত হয়ে আছে মুখ। এই ছেলে, দাঁড়াও। আঙ্গুল তুলল লোকটা। তোমাকে কিছু উপদেশ দেব। নিশ্চয় নিশ্চয়, বলুন কি বলবেন। চেহারা বোকা বোকা করে রেখেছে কিশোর। ইচ্ছে করলেই চেহারাটাকে এমন হাবাগোবা করে তুলতে পারে সে। এতে কাজ দেয় অনেক সময়, দেখেছে। আমার উপদেশ, হাড়গোড় আস্ত রাখতে চাইলে হলিউডে ফিরে যাও। সঙ্গে নিয়ে যাও সিনেমা কোম্পানিকে। ফিশিং পোর্টে তোমাদেরকে কেউ চায় না। দুদিকের কান পর্যন্ত বিস্তৃত হলো লোকটার কুৎসিত হাসি। তার হাতের দিকে চোখ পড়ল কিশোরের। বাঁ হাতের উল্টো পিঠে উল্কিতে আঁকা ছবি, স্পষ্ট নয়, তবে বুঝতে অসুবিধে হয় না ছবিটা জলকুমারীর। ভয়ে ঠান্ডা একটা শিহরণ উঠে গেল কিশোরের মেরুদণ্ড বেয়ে। ঠিক আছে স্যার, ভোঁতা গলায় বলল কিশোর। বলবো ওদেরকে, কিন্তু কে যেতে বলেছে, কার নাম বলবো? বেশি চালাকির চেষ্টা করো না ছেলে, কর্কশ গলায় বলল লোকটা। ভালো চাইলে আজই ঘরের ছেলে ঘরে ফিরে যাও। হঠাৎ ঘুরে দাঁড়ালো লোকটা। গটগট করে হেঁটে আবার ঢুকে পড়ল গলিতে। লোকটা চলে যাবার পরও কয়েক মুহূর্ত তার গমন পথের দিকে চেয়ে রইল কিশোর। চেপে রাখা শ্বাসটা ফেলল শব্দ করে। তারপর আবার হাঁটতে শুরু করলো বোর্ডিং হাউসের দিকে। একটা ব্যাপারে এখনো নিশ্চিত কিশোর, দ্বীপে সিনেমা কোম্পানির থাকাটা বরদাস্ত করতে পারছে না কেউ একজন। আমার নৌকা, বিড়বিড় করে বলল পাপালো। জোর করে ঠেকিয়ে রেখেছে চোখের পানি। নৌকা নেই। গুপ্তধন খোঁজার আশা শেষ। তাই তো, পাপলোর কত বড় ক্ষতি হয়ে গেছে এতক্ষণে বুঝতে পারলো যেন রবিন। কিন্তু এ কাজ করলো কেন লোকটা? দুর্ঘটনা নাকি ইচ্ছে করেই? ইচ্ছে করে, রাগ প্রকাশ পেল পাপালোর গলায়। নইলে থামতো, এসে জিজ্ঞেস করত বোটটা কার, দুঃখ প্রকাশ করত।
ঠিকই বলেছ, বলল রবিন। কিন্তু কেন? তোমার নৌকা ভেঙে দিল কেন? আর কি বা লাভ? আমি মোহর খুঁজে বেড়াই, এটা লোকের পছন্দ না, কাঁদো কাঁদো গলায় বলল পাপালো। জেলেরা দেখতে পারে না আমাকে, এই উপসাগর ওদের, এতে বাইরের কারো ভাগ বসানো সইতে পারে না। দীর্ঘ এক মুহূর্ত নীরবতা। যতদূর দেখা যায় কোনো নৌকা বা জাহাজের চিহ্ন নেই। আর কতক্ষণ থাকতে হবে এ দ্বীপে? তোমার নৌকা গেল, অবশেষে বলল রবিন। দামি অনেক জিনিসপত্র গেল, আমাদেরও। হ্যাঁ, গম্ভীর হয়ে আছে মুসা। অনেক দামি। একে অন্যের দিকে চেয়ে আছে দুই গোয়েন্দা। দুজনের মনে একই ভাবনা। একসঙ্গে চেঁচিয়ে উঠল দুজনে, ওগুলো তো তুলে আনতে পারি আমরা। বিষণ্ণতা ঝেড়ে ফেলল পাপালো, হাসল। নিশ্চয় পারি, চলো, আমি সাহায্য করব তোমাদের। তাড়াহুড়ো করে ডুবুরির পোশাক পরে নিল আবার রবিন আর মুসা। পানিতে নামলো, হেঁটে চলল, ডুব দিল গভীর পানিতে এসে। পানির ওপরে রোদ, ছোট ছোট ঢেউ, তলার বালিতে শুয়ে থাকা নৌকার গায়ে বিচিত্র ভঙ্গিতে নাচছে সূর্যের আলো। ফ্লিপার নাচিয়ে দ্রুত নেমে চলেছে রবিন আর মুসা। পাপালোর ওসব দরকার নেই। ভারী একটা পাথর ধরে রেখেছে দু হাতে। দুই সঙ্গীর চেয়ে অনেক দ্রুত নামছে পাথরের ভারে। নৌকার কাছে পৌঁছে গেল পাপালো। অর্ধেক পথও নামতে পারেনি এখনো অন্য দুজন। একপাশে কাত হয়ে আছে নৌকাটা। জিনিসপত্র ভেতরে কিছু কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আশেপাশে। দু হাতে যা পারল নিয়ে রওনা হয়ে গেল আবার ওপরে। পাশ দিয়ে নামার সময় পাপালোকে হাসতে দেখল দুই গোয়েন্দা। সাগরের শান্ত তলদেশে এসে কেমন এক ধরনের অনুভূতি জাগলো, বিপদে পড়েছে ভুলেই গেল। পাশাপাশি নেমে এলো নৌকাটার ধারে। সাপের মতো নাচছে পালের দড়ি। দড়ির কাছে থেকে দূরে থাকলো রবিন। কি জানি আবার যদি পায়ে পেঁচিয়ে যায়। নিজের একটা প্যান্ট পরে থাকতে দেখে তুলে নিল। পাপলোর জুতো জোড়া তুলে নিল মুসা। আরো জিনিসের জন্যে চাইল এদিক ওদিক। খুব ধীরে ধীরে এপাশ ওপাশ দোল খাচ্ছে নৌকাটা। ছেঁড়া পালটাও দুলছে তালে তালে। বেশ জোরালো স্রোত বইছে পানির তলায়। মিনিট পাঁচেকের মধ্যে যা তোলার তুলে ফেলল ওরা। অগভীর পানিতে এসে দাঁড়ালো। তিনজনেরই দু হাতে বোঝায় জিনিসপত্রে। মনে হয় আর কিছু নেই, হেসে বলল পাপালো। সবই তুলে এনেছি। তাই তো মনে হচ্ছে, বলল মুসা। ছপাত ছপাত আওয়াজ তুলে হেঁটে চলল ওরা তীরের দিকে। তীরে পৌঁছে ভেজা জিনিসপত্র নামিয়ে রাখলো। বসে পড়ল ওগুলোর পাশে। হঠাৎ কি মনে পড়তেই কাপড়ের স্তূপে খুঁজতে শুরু করলো পাপালো। পেল না। আরে, আমার কম্পাস কই? তোমরা তোলনি? এদিক ওদিক মাথা নাড়ল দুই গোয়েন্দা। তোমরা বসো, আমি নিয়ে আসছি। আবার পানিতে নামলো, গিয়ে পাপালো। কাপড়গুলো চিপে ছড়িয়ে দেয়া দরকার, শুকাক, বলল মুসা। মাথা ঝুঁকিয়ে সায় দিল রবিন। কাপড় শুকাতে দিয়ে এসে আবার আগের জায়গায় বসলো ওরা। খবর পাঠানোর কোনো উপায় নেই। সাগরের দিকে চেয়ে বলল রবিন। রাফাত চাচা গাধা ভাববেন আমাদেরকে, বোকার মতো আবার আটকা পড়েছি এসে এই দ্বীপে। এটা আমাদের দোষ নয়, পাপালোরও না। ভারী একটা টর্চের পানি ঝাড়তে ঝাড়তে বলল মুসা। এখন না পারলেও অন্ধকার হলে পারবো, টর্চের সাহায্যে। কিন্তু অন্ধকার হতে এখনো অনেক দেরি। আকাশের দিকে তাকালো একবার রবিন। খিদেই পেট জ্বলছে, এতক্ষণ সইব কি করে? কাপড়গুলো শুকাক আগে, খিদের ব্যাপারটা নিয়ে পরে ভাবা যাবে। পাপালো আসুক। এই সময় মনে হলো ওদের, পাপালো গেছে অনেকক্ষণ। এতক্ষণ ফিরে আসার কথা তার, ফিরে তো এলোই না। একবার ভাসেওনি এ পর্যন্ত। সঙ্গে গ্যাস ট্যাঙ্কও নেই। একটানা 15 মিনিট দম আটকে রাখতে পারে না কোনো মানুষ। সতর্ক হয়ে উঠল ওরা। বিপদের গন্ধ পেল। নিশ্চয়ই, বিড়বিড় করে বলল রবিন। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কোনো কিছুতে আটকে যায়নি তো? ফ্যাকাশে হয়ে গেছে মুসার মুখ। জলদি চলো, দেখি কি ঘটেছে। দ্রুত আবার ডুবুরির সরঞ্জাম পরে নিল দুজনে। পানিতে এসে নামলো। হেঁটে চলে গেল গভীর পানির ধারে। সবুজ পানিতে উজ্জ্বল রোদ,
নিচের দিকে তাকালো ওরা একবার, পেছন ফিরে চিত হয়ে পড়ল পানিতে, ডুব দিল। আগের মতোই পরিষ্কার দেখা যাচ্ছে তলার বালি, কিন্তু পাপালো কোথায়? নৌকাটাও নেই। দ্রুত নেমে চলল দুজনে, ধরাস ধরাস করছে বুকের ভেতর। ওপরের দিকে কয়েক ফুট ঢালু হয়ে নেমেছে পাথরের দেয়াল, তারপর একেবারে খাড়া। ছোট বড় অনেক গর্ত দেয়ালে, ওগুলোর কোনোটা হয়তো সুড়ঙ্গ মুখ। ভেতর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র স্রোত। নৌকাসহ পাপালোকে টেনে নিয়েছে, ভাবল রবিন। না, নৌকাটা আছে, আগের জায়গায় নয়। ওখান থেকে 20 ফুট দূরে দেয়ালের গা ঘেঁষে পড়ে আছে, দুলছে ধীরে ধীরে, বাড়ি খাচ্ছে পাথুরে দেয়ালে। তাড়াতাড়ি নৌকার দিকে সাঁতরে চলল দুই গোয়েন্দা। কাছে চলে এলো, কিন্তু কোথায় পাপালো? নৌকার তলায় মরে পড়ে নেই তো? বালিতে এসে ঠেকল রবিন, ভয়ে ভয়ে উকি দিল নৌকার তলায়। না, নেই ওখানে পাপালো। গেল কোথায়? এখানকার পানিতে হাঙ্গর নেই জানা আছে রবিনের। অক্টোপাস বা ওই ধরনের কোনো ভয়াবহ সামুদ্রিক জীবও নেই। তাহলে? বাহুতে ছোঁয়া লাগতেই প্রায় চমকে উঠল রবিন, ফিরে চাইল। মুসা! দুটো আঙ্গুল জড়ো করে দেখালো গোয়েন্দা সহকারী। ইঙ্গিতটা বুঝল রবিন, পাশাপাশি থাকতে বলছে। আঙ্গুল তুলে একটা গর্ত দেখালো মুসা, তারপর সাঁতরাতে শুরু করলো ওদিকে। পাশাপাশি কয়েকটা গর্ত, উকি দিয়ে দেখলো দুজনে। ভেতরটা অন্ধকার, টর্চ আনা উচিত ছিল। গর্তের মুখে পানিতে হাত দিয়ে নাড়া দিয়ে দেখলো, কোনো জবাব এলো না। বেরিয়ে এলো শুধু ছোট মাছের দল। বড় বড় কিছু গর্তের মুখে ঘন হয়ে জন্মেছে শ্যাওলা, ওপরের দিকে মাথা তুলে দুলছে তালে তালে। দু হাতে ওগুলো সরিয়ে উকি দিতে হচ্ছে ওসব গর্তের ভেতরে, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। 5 মিনিট পেরিয়ে গেল। দেয়ালের ধার ধরে ধরে প্রায় 100 ফুট চলে এসেছে ওরা নৌকার কাছ থেকে, কিন্তু পাপালোর কোনো চিহ্ন নেই। থেমে গেল ওরা, মুখ কাছাকাছি নিয়ে এলো। মাস্কের ভেতরে দুজনের চোখ দেখতে পাচ্ছে দুজনে। মুসার চোখ বড় বড় হয়ে গেল, দেখলো রবিন। উদ্বেগ প্রকাশ পাচ্ছে। বুড়ো আঙ্গুল তুলে উল্টো দিকে দেখালো সে। মাথা ঝোঁকালো মুসা। দুজনে আবার এগিয়ে চলল নৌকাটার দিকে। নৌকার কাছাকাছি পৌঁছে গেছে ওরা। এই সময় দেখতে পেল ওকে, দ্রুত উঠে যাচ্ছে উপরে। পাপালো। আশ্চর্য, 20 মিনিট পানির তলায় দম আটকে রাখতে পারলো। অবাক হলো দুই গোয়েন্দা। ওরাও উঠতে শুরু করলো উপরের দিকে। ভুস করে মাথা তুলল দুই গোয়েন্দা। কোমর পানিতে দাঁড়িয়ে আছে পাপালো, হা করে শ্বাস নিচ্ছে জোরে জোরে। অক্ষতই মনে হচ্ছে। ওদেরকে দেখে হাসলো। পাপালোর পাশে চলে এলো দুই গোয়েন্দা, ঠেলে মুখের একপাশে সরিয়ে দিল মাস্ক। পাপু, হাঁপাতে হাঁপাতে বলল মুসা, ভয় পাইয়ে দিয়েছিলে আমাদেরকে। কোথায় ছিলে তুমি? বন্ধুকে সুস্থ দেখে হাসি ফুটেছে রবিনের মুখে। কি হয়েছিল? হাসলো আবার পাপালো। একটা জিনিস পেয়েছি। বলো তো কি? তোমার কম্পাস। এদিক ওদিক মাথা নাড়ল গ্রিক কিশোর। জল জল করছে কালো চোখের তারা। হয়নি। আবার বলো। বুঝেছি। মোহর। চেঁচিয়ে উঠল মুসা। হাসছে পাপালো, ডান হাত বাড়ালো, মুঠো খুলল। এক টুকরো সোনা। মুদ্রা ছিল এককালে, বেঁকে চুরে গেছে ধারগুলো। মোহরের সিন্দুকটা পেয়েছো নাকি? জানতে চাইল রবিন। না, দেয়ালের একটা গর্ত দিয়ে মাছ ঢুকতে বেরোতে দেখলাম, ভাবলাম মাছেরা যদি পারে পাপুও পারবে। ঢুকে পড়লাম ভেতরে। চুপ করলো পাপালো, নাটকীয় ভঙ্গিতে বলল, দ্বীপের তলায় এক গুহা আবিষ্কার করেছি, ওখানেই পেয়েছি এই সোনার টুকরো। বাজি ধরে বলতে পারি আরো অনেক অনেক মোহর আছে ওখানে। এই ছিল কঙ্কাল দ্বীপের দ্বিতীয় পর্ব। রহস্য বাড়ছে, উত্তেজনাও। আপনার মতামত দিন কমেন্টে, আর গল্পটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। নতুন পর্ব পেতে সাবস্ক্রাইব করে রাখুন সাকিব স্টোরি লাউঞ্জ। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন আর গল্পে থাকুন।